আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি দেশের বর্তমানে এই পরিস্থিতিতে আপনারা সবাই অবশ্যই ভালো আছেন এবং সুস্থ আছেন। দেখুন, আমরা প্রায়শই ভাবি ইতিহাস বুঝি খুব শান্ত নদীর মতো বয়ে চলে। কিন্তু ইতিহাস আসলে হঠাৎ উঠে আসা কোনো একটি ঝড়, যা একদিনেই গোটা মানচিত্রের গতিপথ বদলে দেয়। আজকে আপনাদের সামনে এমন কিছু গোপন নথি আর কূটনৈতিক সমীকরণের জট খুলব, যা শুনলে হয়তো আপনার চেনা রাজনৈতিক যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিটাই থমকে যাবে। আপনারা কি জানেন, একটি ভূখণ্ডের ক্ষমতা বদল হলেও কেন পাশের শক্তিশালী প্রতিবেশী দেশ তার পুরনো মিত্রের হাত কিছুতেই আসলে ছাড়তে পারে না? কেন রাজনৈতিক ঝড়ে রাজ্য হারিয়ে নিঃস্ব হওয়া কোনো রাষ্ট্রনায়ককে রাজকীয় সম্মানে আগলে রাখা হয়, আর তার আড়ালেই ছক কষা হয় পরবর্তী কয়েক দশকের ভূ রাজনীতির? দক্ষিণ এশিয়ার রাজনীতিতে গত কিছুদিনে যা ঘটে গেল, তা আসলে কোনো সাধারণ ক্ষমতার রদবদল নয়। এটি একটি ঐতিহাসিক মহানাটকের অঙ্ক মাত্র। আজকের এই বিশ্লেষণে আমরা কেবল খবরের উপরে ভেসে থাকা ফেনাগুলো দেখব না, বরঞ্চ ডুব দেব গভীর জলে, যেখানে আসলে তৈরি হচ্ছে আমাদের এই অঞ্চলের ভবিষ্যতের ভাগ্যলিপি এবং আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি। দর্শক, এই তো সেদিনের কথা, যখন রোমান সাম্রাজ্যের পতন হচ্ছিল, কিংবা বিংশ শতাব্দীতে শাহ ইরানের পতনের পর তাকে এক দেশ থেকে অন্য দেশে আশ্রয়ের জন্য ঘুরে বেড়াতে হয়েছিল। কিন্তু ভারতীয় যে উপমহাদেশ, এই উপমহাদেশের ইতিহাস একটু অন্যরকম। এখানে আশ্রয়ের সাথে জড়িয়ে থাকে বিশ্বাস, ভবিষ্যৎ কূটনীতি আর পরমেক রাজনৈতিক সমীকরণ। ভারতের সংসদ ভবনে যখন সাউথ ব্লকের জ্যেষ্ঠ কূটনৈতিক এবং সংসদ সদস্য শশী থারুরের নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের একটি সংসদীয় কমিটি একটি গোপনীয় রিপোর্ট পেশ করে, তখন তা কিন্তু বিশ্ব রাজনীতিতে এক বড় বার্তা দিয়ে দেয়। সেই রিপোর্টে খুব স্পষ্ট করে কিন্তু বলা হয়েছে, বাংলাদেশে যতই ঝড় বয়ে যাক না কেন, শেখ হাসিনাকে ভারত কোনো সাধারণ শরণার্থী বা বাধ্য হয়ে আসা কোনো ব্যক্তিত্ব হিসাবে বর্তমান সময়ে দেখছে না। তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় এবং চরম নিরাপত্তায় একজন সম্মানী অতিথি হিসাবে রাখা হচ্ছে। এর পেছনের কারণটা কি? এর পেছনের কারণটা কিন্তু শুধুমাত্র রাজনৈতিক সমীকরণ নয়, বরঞ্চ এটি ভারতের নিজস্ব পররাষ্ট্র মন্ত্রণালয়ের হাজার বছরের এক বিশেষ সংস্কৃতি, যাকে তারা তাদের ভাষায় বলে অতিথি দেবো ভব। বিপদে পড়ে যে দুয়ারে এসে দাঁড়ায়, তাকে আশ্রয় দেয়া এবং আগলে রাখাটা দিল্লির ঐতিহ্যগত একটা নীতি। কিন্তু এই অতিথেয়তার আড়ালে কি শুধুই পুরনো বন্ধুত্বের খাতির, নাকি রয়েছে আরো বড় কোনো ক্ষমতার অঙ্ক? দেখুন সুপ্রিয় দর্শক, আজকের যে দক্ষিণ এশিয়া, এই দক্ষিণ এশিয়ার পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার স্থান কোথায়, তা বুঝতে হলে আমি বলবো আমাদের অন্ততপক্ষে ৭-এর দশকের ইতিহাসে একটু ফিরে যেতে হবে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় থেকে শুরু করে ৭৫-এর সেই মর্মান্তিক ট্রাজেডির পর ভারত ও বঙ্গবন্ধুর পরিবারের সম্পর্ক কেবল আসলে দুটি রাষ্ট্রের সম্পর্কের মধ্যে কখনোই সীমাবদ্ধ ছিল না, তা কিন্তু পরিণত হয়েছিল এক অবিচ্ছেদ্য আত্মীয়তায়। ৭৫-এ সপরিবারে বঙ্গবন্ধুকে হারানোর পর যখন তৎকালীন রাজনৈতিক যে আকাশ, সেই আকাশে চরম অন্ধকার, ঠিক তখনও কিন্তু এই ভারতই শেখ হাসিনা এবং শেখ রেহানাকে নিরাপদ আশ্রয় দিয়েছিল। দীর্ঘ সময় পর ২০২৪ সালে এসে ইতিহাস যেন মনে হচ্ছে আবারও এক অদ্ভুত বৃত্তাকার পথে ফিরে এলো। ইতিহাস কিন্তু আমাদের শেখায়, আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক দল যা শত ঝড়ের মধ্যেও বারবার ছাই ভস্ম থেকে কিন্তু উঠে এসেছে। দর্শক, আজকের পরিবর্তিত পরিস্থিতিতে অনেকে হয়তো ভাবছেন যে এই রাজনৈতিক ধারার ইতি ঘটে গেছে, কিন্তু আন্তর্জাতিক কূটনীতি এবং ভূ রাজনীতি অতটা সহজ নয়। ভারতের নীতি নির্ধারকরা খুব ভালো করেই জানেন, বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটি বিশাল গণভিত্তিক এবং জনসমর্থক সহ ঐতিহ্যবাহী রাজনৈতিক শক্তিকে মাইনাস করে দীর্ঘমেয়াদী স্থায়িত্ব আনা কোনোভাবেই আসলে সম্ভব নয়।
তবে এই পরম অতিথেয়তা আর বন্ধুত্বের মধ্যে ভারত কিন্তু খুব সূক্ষ্ম এক শর্ত জুড়ে দিয়েছে। কি শর্ত? শশী থারুরের নেতৃত্বাধীন কমিটির রিপোর্টে খুব সাবলীলভাবে বলা হয়েছে, শেখ হাসিনাকে ভারতের মাটিতে বসে কোনো ধরনের প্রকাশ্য রাজনৈতিক সভা, দলীয় মিছিল বা রাজনৈতিক প্ল্যাটফর্ম ব্যবহারের সুযোগ দেয়া হবে না। তার মানে কি দাঁড়ালো? অর্থাৎ প্রাতিষ্ঠানিক রাজনীতিতে তিনি সাময়িকভাবে সাইলেন্ট মোডে থাকবেন। এখন আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগতে পারে, তাহলে মাঝে মধ্যে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার যেসব অডিও বার্তা কিংবা দলের কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য ভেসে আসে, সেগুলোকে ভারত সরকার আসলে থামায় না কেন? দর্শক, এই জায়গাটাতেই কূটনীতির আসল খেলা। ভারতের প্রতিনিধিরা আন্তর্জাতিক মহলে খুব স্পষ্ট করেই বলেছেন যে ভারত একটি গণতান্ত্রিক দেশ, যেখানে ব্যক্তি পর্যায়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বা নিজের খুব দুঃখ প্রকাশ করার স্বাধীনতা সবারই এখানে থাকে। ইতিহাস স্মরণ করলে দেখা যায় লেখিকা তসলিমা নাসরিনও কিন্তু দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করে নিজের মত প্রকাশ করছেন। ঠিক একই যুক্তিতে শেখ হাসিনা তিনি যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলছেন, এটাকে ভারত তার ব্যক্তিগত মৌলিক অধিকার হিসাবে কিন্তু দেখছে। এটাকে কোনো প্রাতিষ্ঠানিক রাজনৈতিক তৎপরতা হিসাবে দেখছে না। বিষয়টি যখন থাইল্যান্ডের সম্মেলনে উত্থাপিত হয়েছিল, তখনও সাউথ ব্লক থেকে কিন্তু খুব সোজা সাপটা এই একই বার্তা দেওয়া হয়েছিল। কিন্তু সুপ্রিয় দর্শক, বন্ধুকে আশ্রয় দেওয়া পর্যন্তই কি সব শেষ? তাহলে একদমই না। আসল টুইস্ট তো শুরু হচ্ছে এখান থেকে, যা বাংলাদেশকে আমি বলবো এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। ভারতের সংসদীয় কমিটির রিপোর্টে সবচেয়ে বিস্ফোরক যে বিষয়টি উঠে এসেছে, তা হলো বাংলাদেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সার্বিক নিরাপত্তার চরম অবনতি, এবং এটি নিয়ে দিল্লি গভীর উদ্বিগ্ন। গত কয়েক মাসে বা বছরে বাংলাদেশের বিভিন্ন কারাগার থেকে যেভাবে সাজাপ্রাপ্ত শীর্ষ জঙ্গি, উগ্রপন্থী এবং চরমপন্থী গোষ্ঠীর সদস্যরা ছাড়া পেয়ে বাইরে অবাধে ঘুরে বেড়াচ্ছে, তা ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের কপালে কিন্তু দুশ্চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। ৭-এর ও ৮-এর দশকে এই অঞ্চলের সীমান্তগুলোতে যে উগ্রবাদের দাপট দেখা গিয়েছিল, সেই পুরনো ভূত কি তাহলে আবার ফিরে আসছে? যদি বাংলাদেশের মাটিতে এই যে চরমপন্থী এই শক্তিগুলো আবারও কোনোভাবে ডালাপালা মেলে দাঁড়ায়, তবে তা কেবল ঢাকার জন্য সমস্যা তৈরি করবে না, বরং ভারতের যে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো রয়েছে সেগুলোর নিরাপত্তা এবং দক্ষিণ এশিয়ার যে স্থিতিশীলতা, সেই স্থিতিশীলতাকে এক চরম হুমকির মুখে ফেলবে। ভারত সরকারের শীর্ষ মহল এখন এই বিষয়টিকে মূলত তাদের জাতীয় নিরাপত্তার জন্য একটা বিশাল লাল সংকেত হিসাবে দেখছে। এর সাথেই যুক্ত হয়েছে আরো একটি অত্যন্ত স্পর্শকাতর এবং গভীর বেদনার জায়গা। দর্শক, ১৯৭১ সালের যে মহান মুক্তিযুদ্ধের রক্তের উপর দাঁড়িয়ে এই বাংলাদেশের জন্ম হয়েছিল, আর যেন সেই গৌরবময় ইতিহাসকে কিছুটা লঘু করার এবং বিকৃত করার এক অনাকাঙ্ক্ষিত প্রচেষ্টা চলছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। যে চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশের ভিত্তি স্থাপিত হয়েছিল, সেই ভিত্তিমূলে আজ কিন্তু আঘাত হানার চেষ্টা হচ্ছে। এর পাশাপাশি আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রতিদিন যেভাবে একটি নির্দিষ্ট গোষ্ঠীর পক্ষ থেকে ভারত বিরোধী সেন্টিমেন্ট বলা চলে রীতিমতো উস্কে দেওয়া হচ্ছে, তা দুই প্রতিবেশী দেশের ঐতিহাসিক যে সম্পর্ক, সেই সম্পর্ককে এক বিষাক্ত মোড়ে নিয়ে দাঁড় করাচ্ছে। এবং সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সাম্প্রতিক নানা অনাকাঙ্ক্ষিত নিপীড়ন, তাদের ঘরবাড়ি ও উপাসনালয়ে হামলা এবং ভীতি প্রদর্শন। শশী থারুরের কমিটি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে তারা যেন অবিলম্বে বাংলাদেশের ঢাকা প্রশাসনের সাথে উচ্চ পর্যায়ে সরাসরি যোগাযোগ করে এবং এই সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করে। কারণ ইতিহাস সাক্ষ্য দেয়, প্রতিবেশীর ঘরে আগুন লাগলে তার আঁচ সীমান্ত পার হয়ে অন্য ঘরে পৌঁছাতে কিন্তু খুব একটা বেশি সময় নেয় না। রাজনীতিকে যারা স্রেফ ক্ষমতার খেলা মনে করেন, তারা হয়তো ভুল করছেন।
রাজনীতি আসলে এক বিশাল ক্যানভাস, যেখানে সব রঙের অস্তিত্ব থাকা খুবই জরুরি। ভারতে তৈরি হওয়া এই কূটনৈতিক রিপোর্টে একটি বিশেষ পরিভাষা ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে ইনক্লুসিভ পলিটিক্স বা অন্তর্ভুক্তিমূলক রাজনীতি। ভারতের সুদূর প্রসারী রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন বাংলাদেশের দীর্ঘমেয়াদী গণতন্ত্র এবং রাজনৈতিক স্থিতিশীলতা ফেরাতে হলে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি আওয়ামী লীগকে রাজনীতি থেকে সম্পূর্ণ আলাদা কিংবা নিষিদ্ধ করে রাখা চরম আত্মঘাতী হবে। এবং ইতিহাস কিন্তু আমাদের বারবার দেখিয়েছে, সুপ্রিয় দর্শক, কোনো বিশাল জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী দলকে জোর করে আসলে রাজনীতির মাঠ থেকে মুছে দেওয়ার চেষ্টা করলে তা পরবর্তীতে কিন্তু আরো বড় কোনো সামাজিক এবং একই সাথে রাজনৈতিক বিস্ফোরণের জন্ম দেয়। আপনি যখন একটি বিশাল রাজনৈতিক ধারাকে কোনো প্রক্রিয়ায় অবরুদ্ধ করে দেবেন, তখন সেই ফাঁকা জায়গায় উগ্রবাদ এবং মৌলবাদের মতো ক্ষতিকর যে শক্তিগুলো রয়েছে সেই শক্তিগুলো কিন্তু জায়গা করে নেবে এবং সেই জায়গাটা দখল করার চেষ্টা করবে। আর এই শক্তিগুলো কিন্তু যদি সেই জায়গাটা দখল করে নেয়, তাহলে সেটা কিন্তু কখনোই বাকি যারা রয়েছেন তাদের জন্য শুভনীয় নয় কিংবা মঙ্গলজনক নয়।